মেকোবা যেই গ্রামটা, এটা নাকি নতুন নামকরণ করা হয়েছে। এর পূর্বের নাম বা যেটা আগে ছিল এটা ওই আরদি ভাই বলতে পারেননি। গ্রামের বাঁকা জনগোষ্ঠীর মাঝে যারা মধু সংগ্রহ করে তাদের কয়েকটি দল ছিল। প্রতিটা দলেই অভিজ্ঞ বয়স্ক লোক ছিল, আর তার আন্ডারে যুবক কিশোর এরা তো ছিলই। তারা সবগুলো দল প্রায় সময়ই একই সময় মধু সংগ্রহ করতে যেত। খুব ভোরে জঙ্গলে যেত, সারাদিন মধু সংগ্রহ করে সেটা আবার পরের দিন বিক্রি করত। সন্ধ্যার আগেই তারা জঙ্গল থেকে বের হয়ে আসতো, কারণ সন্ধ্যার পরে তো জঙ্গলে পথ হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়া রাতের বেলা জঙ্গলে কেউ বিরক্ত করে না, ওই সময় জঙ্গলে থাকা নিষেধ। তো এমনই তাদের দলে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে লোমে। তার কাজ ছিল গাছে উঠে মধুর চাক নামিয়ে নিয়ে আসা। মধু যখন চাকে থাকে তখন তার একটা ঝুড়ি নিয়ে ওঠে, ওই ঝুড়ির সাথে দড়ি বাঁধা থাকে। ওই চাকটা কাটার পর ওই ঝুড়ির মধ্যে ওই চাকটা রাখার পর আস্তে আস্তে ওই ঝুড়িটা নিচে নামিয়ে দিতে হয়। তো এই কাজটাই এই লোমে নামক ছেলেটা করত। একদিন তারা মধু সংগ্রহ করার জন্য গহীন জঙ্গলে যায়। অন্য দিনের তুলনায় একটু ভেতরেই যায়। তারা অনেক মধু দেখতে পায়। তারা তাদের সব কাজ সম্পন্ন করার পর মধু সংগ্রহ করা শুরু করে, অর্থাৎ তারা যে রিচুয়ালটা করে এটা করার পর মধু সংগ্রহ করতে শুরু করেছে। তখন লোমে দেখতে পায় একটা বেশ বড় গাছে অনেক মৌচাক রয়েছে, আর এগুলো অনেক বড় বড় মৌচাক। এক একটা মৌচাকে নাকি প্রায় 30 থেকে 40 কেজি মধু রয়েছে বলে তারা বুঝতে পেরেছে আর কি। তখন এই লোমে তাদের দলনেতাকে বলে, আচ্ছা আমরা এই গাছ থেকে কেন মধু সংগ্রহ করছি না? অতি কম সময়ে বেশি মধু সংগ্রহ করতে পারবো, আর এগুলো বিক্রি করেও তো বেশি টাকা পয়সা অর্জন করতে পারবো। তখন নাকি তাদের দলনেতা বলে, এই বেটা চুপ থাক, এই কথার একবার মুখে আনবি না। এই অংশে কোনো মধু কাটার জন্য আমরা আজকে পূজা অর্চনা করি নাই, জেঙ্গির কাছ থেকে অনুমতি নেই নেই, সুতরাং এটা করা যাবে না। এটা করলে অন্য দিন করতে হবে, কিন্তু সেটা খুব কাছাকাছি সময় করা যাবে বা কয়েকদিনের মধ্যে করা যাবে এটা মনে হচ্ছে না। এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মেনে তারপর করতে হবে। তোরা ছোট, তোরা এগুলো বুঝবি না, আস্তে আস্তে আমাদের সাথে থাক, কাজ শেখ, এইসব নিয়মকানুন সম্পর্কে জানতে পারবি। এদিকে এই লোমের ছেলেটা কথা শোনে না, বলে না এটা কেমন কথা হইল, এই গাছ থেকে আমরা মধু নামানোর সাথে সাথে তো একসাথে অনেক মধু পাবো, টাকা পয়সা ভালোই উপার্জিত হবে। অন্য দল এসে তো এখান থেকে মধু কেটে নেবে, তখন কি হবে? পরে এসে যদি এখানে না পাওয়া যায়, এখান থেকে কাটাটা কিন্তু দরকার। তখন এই যে দলনেতা যিনি খুব বিরক্ত হন, বিরক্ত হয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেন এই লোমের গালেতে। সে চরকে চুপচাপ বসে থাকে। দলনেতার উপরে কিন্তু আর কথা বলা যাবে না, যেহেতু উনি খুব রেগে গেছেন। জঙ্গলের কিছু নিয়মকানুন তো আছে, তো সে চুপ করে বসে থাকে। কিন্তু চুপ করে বসে থাকলো, এই লোমের মনের মধ্যে কিন্তু অন্য একটা মতলব ঘোরাফেরা করতেছিল। তারা যখন ওখানকার যে কাজগুলো, দলনেতা যেই যেই জায়গা থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে বসে, এগুলো শেষ করার পর সবাই বাড়িতে চলে আসে। এরপর তারা যেটা করেন, বাড়িতে আসার পর তারা বিশ্রাম নেন, তারা আশেপাশে একটু নিজেরা গল্পগুজব করেন। বাড়ির যারা নারী সদস্যরা থাকে, এই যে চাকগুলো থেকে তারা মধু সংগ্রহ করে, অর্থাৎ এগুলো চিপে মধুগুলো আবার বের করে, তারপর এগুলো ছেঁকে নির্দিষ্ট পাত্রে রেখে দেয়। এরপর সেগুলো পরের দিন আবার মহিলারা বাজারে বিক্রি করতে যায়, পুরুষরা আবার মধু সংগ্রহের জন্য বেরিয়ে যায়। এভাবেই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে বা দৈনন্দিন কাজকর্ম যেগুলো সেগুলো সম্পন্ন করে আর কি। তো মহিলাদের সাথে তো তাদের এইভাবেই কাজগুলো হয়ে থাকে। এদিকে হয় কি, এই যে লোমে তার বয়সী বন্ধুদেরকে নিয়ে একটা ছোট্ট দল গঠন করে। তারা পরিকল্পনা করে এই বড় চাকগুলো থেকে মধু সংগ্রহ করে তারা বিক্রি করবে, কিন্তু কাউকে তারা জানাবে না। তারা 10 জনের একটা দল গঠন করে। কয়েকদিন পর এক রাতে লোমে এবং তার বন্ধুরা পরিকল্পনা করে যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, খুব ভোরবেলা উঠতে হবে, সবাই জেগে ওঠার আগেই ওই জায়গায় চলে যেতে হবে। তো সেটাই করে। তারা যতই ভোরে উঠুক না কেন, ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। তারা সেখানে যাবার পর লোমে সহ আরও 2 জন মধু সংগ্রহ করার জন্য গাছে ওঠে। এই মধুর চাক ছিল গাছের সবচেয়ে উপরের ডালগুলোতে। প্রতিটা চাকে কমপক্ষে প্রায় 30 থেকে 40 কেজির মতো মধু রয়েছে।
তারা যখন মধু সংগ্রহ করে রশি এবং ঝুড়ির মাধ্যমে চাকগুলো কেটে নিচে দিচ্ছিল, তখন তারা লক্ষ্য করে আরও উপরে দুটি ডালে একসাথে একটা চাক ঝুলে আছে, মানে দুইটা ডাল মিলিয়ে একটা চাক, এইভাবে আর কি। এটি অনেক বড় এবং সেখানে একটাও মৌমাছি নেই। অবাক করা বিষয়, প্রত্যেকটা চাকেই মৌমাছি রয়েছে, কিন্তু সেখানে কোনো মৌমাছি নেই। ওই লোমে বলে যে এই চাকে তো অনেক মধু দেখা যাচ্ছে, কিন্তু একটাও মৌমাছি নেই, মৌমাছি মনে হয় অন্য কোথাও উড়ে গেছে, সুতরাং এটা তো নিতেই হবে। অন্য একটা ছেলে বলে যে আচ্ছা, এত উপরে যাওয়াটা কি ঠিক হবে? এত বড় চাক ভাঙাটা কি উচিত হবে? এখানে মৌমাছি নাই, বিষয়টা তো আমাকে ভাবাচ্ছে, এটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। লোমে কিন্তু নাছোড়বান্দা, সে বলে না, এটা সংগ্রহ করতেই হবে। তখন এই লোমের সাথে থাকা সে একজনকে বলে যে এই যা, তুই উপরে যা, আমি চাক ধরবো, তুই উপর থেকে কেটে দিবি, আর একজন ঝুড়ি দিয়ে নিচে নামাবি। তো লোমের কথার মধ্যে একটা ছেলে গাছের উপরের অংশে উঠতে গেলে তখন সে দেখে ওই মধুর চাকের উপরের দিকে একটা বেশ বড় আকৃতির সাদা সাপ বসে আছে, আর সে ওই চাক থেকে মধু খাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, সাপ আবার মধু খায় নাকি? এটা কেমন কথা, সাপ তো মধু খায় না। এটা দেখার পর সে লোমকে বলে এই উপরে যাওয়া যাবে না রে, এখানে একটা বড় সাপ বসে আছে, মধু খাচ্ছে। তখন বলে এই তুই নাম, আমি যাচ্ছি উপরের দিকে। তখন ওই ছেলেটা নিচের দিকে নেমে আসে আর লোমে উপরের দিকে যায়। যাবার পর লোমে দেখে যে সত্যি তাই, উপরে একটা সাপ বসে আছে। এই সাপটা একদম সাদা ধবধবে, সে মধু খাচ্ছে। তখন করে কি, একটা শুকনো ডাল যেটা ওই গাছেই ছিল এক হাত দিয়ে ভেঙেছে, ভেঙে ওই শুকনো ডাল দিয়ে ওই সাপটাকে তাড়িয়ে দিতে চায়। সাপটি তাদের দিকে তাকায়, মনে হচ্ছে সাপটি তাদের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছে, হঠাৎ করে মানুষ তাকে দেখে ফেলেছে, সে বেশ ভয় পেয়ে যায়। কি করবে, ওখান থেকে সে নড়াচড়াও করতে পারছে না, এমন একটা অবস্থা। আর এই যে লোমের সাথে থাকা যে ছেলেটি প্রথম সাপটি দেখেছিল, সে বলে যে লোমে, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত, সাপটা সম্পূর্ণ ভিন্ন আর দুধের মতো সাদা, এমন সাপ তো আগে কখনো দেখি নাই, আর সাপ তো মধু খায় না, এ মধু খাচ্ছে, আমার কাছে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আর আমাদের দলনেতার কাছ থেকে আমরা বলতে শুনেছি দুপুরে গাছে জিন ঘুরে বেড়ায়। তখন নাকি লোমে বলে ওঠে, এই বেটা কি বলিস, এতদিন আমার মধু সংগ্রহ করতেছিস, আজ পর্যন্ত কেউ কখনো জিন দেখছিস? এসব ভুয়া কথা। আমরা যাতে বেশি পরিমাণে মধু সংগ্রহ করতে না পারি, এই জন্য এই সমস্ত কথাগুলো আমাদেরকে শোনানো হয়। এগুলো মুরব্বীদের মন ভোলানো কথা আর কি, মানে ছেলে ভোলানো কথা, আমাদেরকে ভোলানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে। আমরা যখন বড় হবো আমরাও ছোটদেরকে ভোলানোর জন্য এই ধরনের কথাবার্তা বলবো, সুতরাং এসব বিষয় মানা যাবে না। এ কথা বলার পর ওই লাঠিটা, যেটা ওই যে একটা শুকনো ডাল, এটা দিয়েই কিন্তু এই লোমে সাপটিকে আঘাত করে। কিন্তু আঘাত করার পরও সাপটা নিজের জায়গা থেকে নড়াচড়া করছিল না, বা কোনো কারণে নড়াচড়া করতে পারছিল না। তবে সে যখন দ্বিতীয়বারের মতো আঘাত করে, তখন সাপটি লেজ নাড়ায়। লেজ নাড়ানোর কারণে এরা বুঝতে পারে যে সাপটি এবার মনে হচ্ছে রেগে যাচ্ছে। এদিকে সাপটি কিন্তু খুব বেশি নড়াচড়াও করছে না। এই কারণে নড়াচড়া করছে না, হয়তো নড়াচড়া করলে ওই ডাল থেকে সে পড়ে যেতে পারে নিচে, এটা বুঝতে পেরেছে। আবার সে সেখান থেকে অন্য জায়গায় সরেও যাচ্ছে না। সে যেহেতু নিজেকে আসলে ওখান থেকে সরাতে পারছে না, নড়াতে পারছে না, তখন লোমে চিন্তা করলো এই একটা সুযোগ। তারা যখন গাছে ওঠে, ওই যে চাক কাটার জন্য তো ধারালো একটা কাঁচির মতো থাকে, এই কাঁচিটা কিন্তু খুবই ধারালো হয়। ওইটা দিয়ে, এই লম্বা কাঁচি তো দূর থেকেই আঘাত করা যায়, এই লম্বা কাঁচিটা দিয়ে মারে এক কোপ ওই সাপটার কোমর বরাবর, অর্থাৎ তার বডির ঠিক মাঝ বরাবর। এক কোপেই কিন্তু সাপটা দুই ভাগ হয়ে যায়। আর সাথে সাথে নাকি দূর থেকে মনে হলো কে যেন প্রচণ্ড জোরে একটা চিৎকার করলো, প্রচণ্ড জোরে, এমন তীক্ষ্ণ এক চিৎকার, এক চিৎকারে মনে হলো যে পুরো আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। সাথে সাথে জঙ্গলের মধ্যে ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। আর ওই সময় ঘটে আর একটা ঘটনা, এই সাপটা যখন দুই ভাগ হয়ে গেল, তখন ওই সাপটার শরীর থেকে একদম কালো কুচকুচে রক্ত বের হলো। রক্তটা এমনভাবে ছিটতে শুরু করলো, এই রক্ত ছিটে কিন্তু এই লোমে এবং তার সাথে থাকা দুইজন, এরা দুইজনই কিন্তু, বা এই তিনজনই কিন্তু তারা এই রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গিয়েছিল। এর মধ্যে তিনজন তো আসলে একই লেভেলে নাই গাছে,
একদম নিচ দিকে কেউ আছে, নিচ দিকে বলতে যতটুকু উঠেছে এই তিনজনের মধ্যে সবার নিচের দিকে যে আছে, এরপর মিডিলে কেউ আছে, তারপর সবার উপরে। উপরে তো ওই সময় লোমে ছিল। ওই সময় যেটা হয় সেটা হচ্ছে যে নিচে থাকা ছেলেটা কোনো কারণ ছাড়াই এক চিৎকার দিয়ে নিচে পড়ে যায়, মনে হলো কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ও নিচে পড়ে গেল। ওইদিকে এই যে 10 জনের যে দল, এই 10 জনের দলের মধ্যে কিন্তু 3 জনই শুধু এখানে আসছিল, 7 জন অন্য সাইডে গিয়েছে। তারা কিন্তু এসব কিছুই বুঝতে পারছে না। এদিকে লোমে এবং তার সাথে থাকা অন্য ছেলেটা, তারা বুঝতে পারলো যে মনে হচ্ছে চারদিকে গরম বাতাস বের হচ্ছে। সাধারণত জঙ্গলের ভেতরে এরকম গরম বাতাস হয় না। তখন এই লোমে এবং তার সাথে থাকা যে ছেলেটা, তারা অনায়াসেই গাছ থেকে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই নিচে নেমে আসলো। নেমে এসে দেখে যে ওই ছেলেটা নিচে পড়ে আছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। ওই গাছটা উঁচু ছিল এটা সত্য, কিন্তু যেই ছেলেটা বেশ নিচের দিকে ছিল, সে যে মাটি থেকে খুব বেশি উপরে ছিল তা কিন্তু না। সে তো নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পর সে আর কথা বলতে পারছে না। সে আ করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে লোমে এবং তার সাথে থাকা ছেলেটা, তারা যখন ওই ছেলেটাকে ধরলো, মানে শরীরটা ধরেছে, ধরার পর বুঝতে পারলো এর শরীরের সব হাড়গোড় ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই ছেলেটা কিন্তু তাদের দলে ছিল। এই ছেলেটা হঠাৎ করে নিচে পড়ে গেল। এ নিচে কেন পড়েছে এটা তারা বুঝতে পেরেছে। এখন এই ছেলেটাকে নিয়ে কি করবে? তাদের যেই মৌমাছির চাক রাখার যে ঝুড়িটা, এই ঝুড়িটা কিন্তু অনেক বড় থাকে, যেহেতু অনেক মধু তারা সংগ্রহ করে, অনেক ভারী কোনো জিনিসও নিতে পারে এখানে। ওই ছেলেটাকে ওই ঝুড়ির মধ্যে বসানো হলো। এরপর এই লোমে এবং তার সাথে থাকা যে ছেলেটা আছে, এরা দুইজন মিলে এই ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলো। তারা যখন জঙ্গলের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, তখন এমন মনে হচ্ছিল যে প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের কারণে তাদের বাইরে যেতেও খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে তারা যখন বাইরে বেরিয়ে আসে, তখন দেখে তাদের সর্দার আরো কয়েকজন মানুষ নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। আর তাদের সর্দার এই লোমে এবং তার সাথে থাকা অন্যদেরকে দেখে খুব ভয়ার্থভাবে বলে, এই তোরা কি করে এই জায়গায় আসলি? কখন আসছিস? নিশ্চয়ই তোরা এখানে এসে খুব গুরুতর কোনো অপরাধ করছিস। তখন লোমে বলে, আমরা অতিরিক্ত আয়ের জন্য মধু সংগ্রহ করতে আসছিলাম, আর আমরা গাছে ওঠার পর মধু সংগ্রহ করতে গিয়ে আমাদের সাথে থাকা ছেলেটা গাছের উপর থেকে নিচে পড়ে গেছে। তখন সর্দার বলে ওঠে, এরে লোমে, তুই কিন্তু আমার কাছে নিশ্চিত কিছু লুকাচ্ছিস। আকাশের দিকে তাকিয়ে দেখ আকাশের অবস্থা কি। তখন লোমে আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগেও মনে হয়েছিল আকাশে সূর্য, কোনো মেঘ নেই আশেপাশে। তখন লোমে বলে ওঠে, এমনিতেই তো মেঘ করতে পারে। কিন্তু সর্দার বলে ওঠে, না, এই মেঘ প্রাকৃতিক মেঘ না, প্রকৃতির নিয়মে এই মেঘ হয়নি। এটা তখনই হয় যখন জেঙ্গি রাগান্বিত হয়ে যায়। তোদের কারণে আমাদের সবার ক্ষতি হয়ে যাবে রে। ওই সময় যে ছেলেটা নিচে পড়েছিল, সে কিছু একটা বলার চেষ্টা করছিল, কারণ তখন তার জ্ঞান ছিল, সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার ভেতর থেকে কথাই বাইরে বের হচ্ছিল না। সর্দার তখন চিৎকার দিয়ে বলে, একে জেঙ্গি নিচে ফেলে দিয়েছে, এর শরীরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই তোরা তাড়াতাড়ি একে বাড়িতে নিয়ে যা, আমি পরে এসে দেখি কি করা যায়। সর্দার ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার একটু আগেই তার চারপাশে আগুন জ্বালিয়ে অল্প কিছু সময় মন্ত্র পাঠ করতে শুরু করে। উনি আশা করেছিলেন ছেলেটার মধ্যে কোনো পরিবর্তন হবে, তবে বুঝতে পারলেন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যা, দেখি পরবর্তীতে কি করা যায়। তোরা খুব সাবধানে থাকিস, আর এই জঙ্গলের ভিতরে কি কি ঘটেছে তা আমাকে সত্যি করে বল, আমি চেষ্টা করবো সমাধান করতে। এদিকে লোমে আর তার যে সঙ্গী, সে বলে, না তো কিছুই হয় নাই, আমরা তো মধু সংগ্রহ করতে গেছিলাম, চাক কাটতে গেছি, এই ছেলেটা নিচে পড়ে গেছে, এই তো ঘটনা। ওদিকে সর্দার লোমেকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করে যে, সত্যি করে বল, এখনো সময় আছে, তোদের শরীরে যে কালো জিনিসটা দেখছি এটা কি রে? তখন লোমে বলো, ও কিছু না, ওটা কোনো গাছের কোনো একটা কালো ফল। বলে, এটা কোন ফল? এরকম ফল তো আমি দেখি নাই,
তোর বয়স বেশি না আমার বয়স বেশি? আমি তো এখানে বহুদিন ধরেই মধু কাটি, তোরা কয়দিন ধরে আসিস আমাদের সাথে? সত্যি করে বলতে এটা কি? এটা শুকিয়ে গেছে? এটা কি? মনে তো হচ্ছে এটা তরল জাতীয় কোনো জিনিস শুকিয়ে এরকম হয়েছে। বলতো এটা কি? তখন লোমে বলে, আরে না, এটা কয়লার কালি। তখন কিন্তু সর্দার বুঝতে পারে লোমে সত্যি গুরুতর কোনো একটা তথ্য লুকাচ্ছে। এদিকে এটা নিয়ে আর কথা বাড়ালেন না সর্দার, তারা বাসায় চলে যায়। পরের দিন খুব ভোরবেলা লোমে এবং তার ওই যে 10 জনের একটা গ্রুপ তৈরি করছিল, এদের মধ্যে থেকে 7 জনকে নিয়ে আসে, 7টা ছেলে, আর তাদের পরিবারের যারা সদস্যরা ছিল আর কি, তারা দ্রুত সর্দারের বাড়িতে আসে। সর্দার তলব করেছিল, সর্দার খোঁজ খবর নিয়েছিল এই লোমে কয়জনকে নিয়ে দল গঠন করছে। তো তারা এসে দেখে সর্দারের বাড়িতে সব সদস্যরা সর্দারের চারপাশে বসে আছে, আর সর্দারের শরীর রক্তাক্ত। সর্দার রক্তাক্ত, সর্দারকে কে আঘাত করলো, কে মারলো? এদিকে লোমে যখন তার আত্মীয় স্বজন তার দলবল নিয়ে ওখানে আসছে, ওই সর্দার আত্মীয় স্বজন তো লোমেকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে দেয় আর বলে, তোর কারণে আজকে এই অবস্থা। ওই সময় আবার সর্দার লোমেকে কাছে ডাকে আর জিজ্ঞেস করে, এখনো সময় আছে লোমে, সত্যি করে বল গতকাল তোরা কি কি করছিলি? কারণ একটা ভয়ঙ্কর ঘটনা আমি প্রত্যক্ষ করছি। গত রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি, ঘরের বাতি নেভানোর সাথে সাথে হঠাৎ ঘরের মধ্যে একটা মৃদু আলো জ্বলে ওঠে। এটাতে কিসের আলো আমি বুঝতে পারিনি। ওই সময় ভয়ঙ্কর কয়েকটা অবয়ব আমার কাছে আসে। তাদের কোনো পা ছিল না, তবে মাথা ছিল। তাদের মাথায় কোনো চোখ মুখ ছিল না, তাদের চোখ মুখ ছিল তাদের বুকের উপরে। এরা এসে প্রথমে আমাকে জিজ্ঞেস করে, এতদিন যাবৎ তোরা জঙ্গলে কাঠ, মধু এই সমস্ত জিনিস সংগ্রহ করিস, আমরা কি কখনো তোদের কোনো ক্ষতি করেছি? সেভাবে তোদের জন্য আমরা আমাদের বাসস্থান ছেড়ে দেই, তোদের কোনো ক্ষতি করি নাই, তাহলে তোরা কেন আমাদের এত বড় ক্ষতি করলি? এই কথা বলেই একটা কালো অবয়ব আমাকে বেধড়ক পেটাতে শুরু করে আর বলে, তোদের সবাইকে ভুগতে হবে। এই বলেই আমাকে উপরে তুলে ঘরের দেয়ালে ছুঁড়ে মারে। ঘরের দেয়াল মাটির দেয়াল ছিল, এই মাটির দেয়াল ভেঙে গিয়ে আমি বাইরে পড়ছি। এই দেখ আমার কি অবস্থা, আমার একটা হাত ভেঙে গেছে। এই কথা শোনার পর লোমে বুঝতে পারে আর কিছু লুকানো যাবে না। সর্দারের সাথে যেহেতু এই ঘটনা ঘটছে, এখন আর কিছু লুকানো মানে হচ্ছে বড় বিপদ ডেকে নিয়ে আসা। তখন লোমে জঙ্গলের সব ঘটনা খুলে বলে, ওই যে সাপের বিষয়টা, সব কিছু খুলে বলে আর কি। তখন ওখানে থাকা এক তান্ত্রিক বলে ওঠে, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ সাপ ছিল না, এটা কোনো জিনের সন্তান ছিল, এই জন্যই তারা রাগান্বিত হয়ে এই কর্মকাণ্ড করতেছে। এর মধ্যেই হঠাৎ 2-3 জন দৌড়ে এসে সর্দারকে বলে, সর্দার সর্দার একটা দল জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য, কিন্তু কাঠ কাটার এক পর্যায়ে হঠাৎ কোথা থেকে অদৃশ্য কিছু একটা তাদের উপর আক্রমণ করে, একজনকে সেখানেই মেরে ফেলেছে, আর 2 জনের অবস্থা খুবই খারাপ। তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে তোমার কাছে বলতে আসলাম। তখন কথা শুনে সর্দার সেখানে উপস্থিত থাকা কয়েকজন তান্ত্রিককে ডেকে বলতে থাকে, আপনারা আপনাদের মতো করে এর খোঁজ খবর নেন, সমস্যা কি আর সমাধানটাই বাকি। সমস্যা তো বুঝতে পারছি, কিন্তু এত গুরুতর সমস্যা কেন হচ্ছে, অপরাধ এরা করছে, অন্যদেরকে কেন আঘাত করছে, এটা তো আবার বুঝতে পারতেছি না। তখন কয়েকজন তান্ত্রিক তারা নিজেদের মতো করে তাদের তন্ত্রমন্ত্র শুরু করে, কিন্তু কোনো কাজ করতে পারছিল না। রাতে 2-3 জন তান্ত্রিক যখন তাদের নিজেদের মতো করে রিচুয়াল করে, তখন হঠাৎ কোনো একটা অদৃশ্য কিছু তাদের উপর হামলে পড়ে চড় থাপ্পড় দিতে শুরু করে, আর তাদেরকে সতর্ক করে বলে, যদি বাঁচতে চাস আর গ্রামবাসীর ভালো চাস তাহলে চুপ করে বসে থাক, আর আপাতত কেউ এই জঙ্গলে যাবি না। এই বলে এদেরকে নাকি বেধড়ক মারতে মারতে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালবেলা গ্রামের কিছু মানুষ তাদেরকে জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞান অবস্থায় পায়। তারা তো বাসায় বসে রিচুয়াল করছিল না, বিভিন্ন জায়গায় জঙ্গলে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে করছিল আর কি। তাদের যখন জ্ঞান ফেরত আসে তখন গ্রামের মানুষকে সবকিছু খুলে বলে। প্রত্যেকের বক্তব্য এক, যদিও বা তারা আলাদা আলাদাভাবে বসেছিল আর কি। তখন গ্রামবাসী সর্দারের কাছে যায় আর বলে, তারা যদি এভাবে বসে থাকে তাহলে তো তাদেরকে না খেয়ে মরতে হবে, কারণ তাদের উপার্জনের একমাত্র মাধ্যমই হচ্ছে এই জঙ্গলটা। জঙ্গল ছাড়া তাদের উপার্জনের আর কোনো পথ নাই, তারা এই কাজ করেই খায়। তখন সবাই খেয়াল করে সবার কোনো না কোনো ক্ষতি হলেও এই লোমের কোনো ক্ষতি হয় নাই,
অথচ এই লোমেই সেদিন সাপটিকে হত্যা করেছিল। আর বাকিদের সবার অবস্থায় খুব খারাপ ছিল। সবাই লোমেকে জিজ্ঞেস করলে সে বলে সে প্রতি রাতেই নাকি কিছু ভয়ঙ্কর অবয়বকে দেখে, যারা কান্না করতে করতে স্বপ্নের মধ্যে আসে, তাকে ভয় দেখায়, কিন্তু তার গায়ে হাত দেয় না। শুধু একটাই কথা বলে, তুইও এই একই কষ্ট ভোগ করবি। তারপরে নাকি তারা চলে যায়। এদিকে খবর নিয়ে দেখা যায় প্রায় প্রতি রাতেই এই অবয়বগুলো তাদের কাছে আসে, যারা সেদিন লোমের সাথে গিয়েছিল, আর তাদের ভয়ঙ্করভাবে মারধর করে, তাদের শরীরের প্রতিটি অংশ ভেঙে রেখে চলে যায়। এমন একটা অবস্থা। এর মধ্যে ওই 10 জনের মধ্যে সবাই তো আর ছিল না ওখানে, কেউ কেউ আশেপাশে ছিল আর কি, এদেরও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। হাত পা একদম ভেঙে দিয়েছে। কেউ কেউ বেঁচে গিয়েছে, একদম পঙ্গু অবস্থায় রয়েছে। এই বেঁচে থাকার থেকে মরে যাওয়াই হয়তো বা ভালো ছিল। একই গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক এগিয়ে আসেন আর লোমেকে সামনে নিয়ে এক রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকার করে এক বিশাল ঝড় মনে হচ্ছে এগিয়ে আসছে। এমন মনে হচ্ছিল জঙ্গলের সব গাছপালা উঠে চলে আসছে। তখন কিছু ভয়ঙ্কর আকৃতির সাপ তাদের সামনে চলে আসে। এটা দেখে অনেকেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তান্ত্রিক যখন জিজ্ঞেস করে যে এই সমস্ত ক্ষতি এরা কেন করছে, তখন এই সাপ যেগুলো আসে এরা কিন্তু মানুষের মতো কথা বলতে থাকে। তখন এই সাপগুলোর মধ্যে একটা সাদা কালো রং মিশ্রিত সাপ মানুষের মতো কথা বলতে শুরু করে। তার মাথায় নাকি একটা উজ্জ্বল মণি ছিল। এই মণিটা ছিল লাল এবং সবুজের মিশ্রণ। তখন সেই সাপটি বলে, আমার ছোট ছেলে, যার বয়স তোদের সন্তানদের দিকে যদি তাকানো যায় 3 বছরের বাচ্চা যেরকম হয় ওই রকম, সে মধু খেতে খুব পছন্দ করে। একদিন সে মধু খেতে চাইলে আমরা তাকে মধু এনে দেই, কিন্তু সে সরাসরি চাক থেকে মধু খেতে চায়। তখন আমরা তাকে জঙ্গলের উঁচু একটা গাছের সবচাইতে উপরের ডালে যে মৌচাকটা আছে ওই মৌচাকের কাছে যাই, আর সেখান থেকে মৌমাছিদেরকে কিছু সময়ের জন্য দূরে সরে যেতে বলি। ওরা আমাদের তো সিগন্যাল বুঝতে পারে, ওরা সরে চলে যায়। এরপর মধু খেতে দেই, ওই সময় এরা ওখানে চলে আসে। আর সব সময় এই জঙ্গলে যারা মধু কাটতে আসে তারা কিন্তু একটা নির্দিষ্ট পূজা করে মধু কাটা শুরু করে। যেহেতু কেউ ওই সময় কোনো আনুষ্ঠানিকতা করেনি, তাই আমরা নিশ্চিত ছিলাম যে কেউ মধু সংগ্রহ করার জন্য এখানে আসবে না। আজ পর্যন্ত কেউ তো এরকম করেও নাই, কিন্তু এরাই এই কাজটা করছে। ওই সময় আমরা বাচ্চাটাকে রেখে একটু দূরে চলে গেছি অন্য একটা কাজে। হঠাৎ আমার ছেলের মৃত্যুর খবরটা শুনতে পাই। দূর থেকেই আমরা চিৎকার দেই। এসে দেখি এরা আমার ছেলেকে হত্যা করেছে। তখন তান্ত্রিক বলে, এরা তো জেনে শুনে হত্যা করেনি। তখন নাকি ওই জিনটা বলে, এদের বোঝা উচিত ছিল এই ধরনের সাপ নতুন, আর ওদের সাথে একটা ছেলে তো বলেছিল এটা স্বাভাবিক কোনো সাপ না, তারপরও এরা তাকে হত্যা করেছে। তান্ত্রিক জিজ্ঞেস করে, হত্যা করেছে তো লোমে, কিন্তু অন্যদের উপর কেন অত্যাচার করা হচ্ছে, অন্যদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? সাপটি বলে, প্রথমত সেদিন লোমের সাথে যারা ছিল তারা সবাই অপরাধী, আর সর্দার হিসাবে সে তার দায় এড়াতে পারে না। এই জন্য এর সকল দায়ভার সর্দারকেও নিতে হবে। আমি সর্দারকে নিষেধ করেছিলাম কেউ যেন জঙ্গলে না যায়, তারপরেও এরা জঙ্গলে গিয়েছে। সেখানে আমার অনুগত জিনেরা ছিল, তারাই মূলত এদের উপর আক্রমণ করেছে। আর লোমেকে আমি কোনো ক্ষতি করব না, তবে সময় মতো লোমে তার শাস্তি ভোগ করবে। যে কষ্ট আমরা পেয়েছি সে কষ্ট ওকেও ভোগ করতে হবে। তান্ত্রিক যখন তাদের অনেক অনুরোধ করতে শুরু করে, এই মানুষগুলো যদি জঙ্গলে না যায় তাহলে না খেয়ে মারা যাবে, এভাবে অনুরোধ করতে শুরু করে। আরও বলে, এরা ভুল করেছে, মাফ করে দেন। এরা তো আমাদের মতো বয়স্ক না, বয়স্করা তো কেউ এই কাজ করেনি, এরা তো অল্প বয়স্ক। অনেক আকুতি মিনতি করার পর এক পর্যায়ে সাপটি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তাদের আর কোনো ক্ষতি করব না, তারা তাদের কাজ করুক, তবে এরা জঙ্গলের উত্তর দিক ছাড়া বাকি 3 দিকে কাজ করতে পারবে। যদি কেউ ভুল করে উত্তর দিকে যায় তাহলে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, এটাও বলে দিয়ে গেলাম। তখন তান্ত্রিক তার কথা মেনে নেন। তান্ত্রিক বলেন, লোমকে মাফ করে দেন। তখন না কেউ সাপটি বলে ওঠে, তুমি বৃদ্ধ মানুষ, এই জন্য তোমার ডাকে সাড়া দিয়ে কিন্তু আসছি, শুধু তোমার সম্মানে, তোমার কথা মেনে নিছি। সেদিন যারা মধু সংগ্রহ করতে গিয়েছিল
তারা বাদে যাদের উপর আক্রমণ করা হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সবাইকে আমরা যথাসম্ভব সুস্থ করে দিব। আর লোমের কোনো ক্ষতি করি নাই, তার কোনো ক্ষতি করব না সরাসরি, কিন্তু সে তার শাস্তি ভোগ করবেই। এই বলেই নাকি তারা অদৃশ্য হয়ে যায়। তখন তান্ত্রিক সবাইকে সবকিছু বুঝিয়ে দেন আর লোমকে বলেন সাবধানে থাকার জন্য। কিছুদিনের মধ্যে সবাই মোটামুটি সুস্থ হয়ে যায়। অবাক করা বিষয় হলো, যাদের হাড় গোড় ভেঙে গিয়েছিল তারা কাকতালীয়ভাবে নাকি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে প্রথম যে ছেলেটি গাছ থেকে পড়ে গিয়েছিল সেই ছেলেটা আর সুস্থ হয়নি। সে প্রায় 2 বছর ধুকে ধুকে বেঁচেছিল। সে মাঝে মাঝে তার মাকে বলতো তাকে মেরে ফেলতে, কারণ সে কথা বলার শক্তি একটা সময় ফিরে পেয়েছিল। সে কথা বলা আর মাথা নাড়ানো ছাড়া কিছুই করতে পারতো না। আর বাকিদের কিছু কিছু সমস্যা রয়ে যায়, ওই দলে যারা ছিল, যারা ওই সময় গাছের নিচে ছিল না কিন্তু অন্য সাইডে ছিল, তাদের কিছু কিছু সমস্যা রয়ে যায় আর কি। এই ছেলেটা 2 বছর পর মারা যায়। সে খুব কষ্ট পেত, এই জন্য তার মাকে বলতো কুড়ুল দিয়ে একটা কোপ দিয়ে তাকে যেন মেরে ফেলে তার মা। আর কষ্ট সে সহ্য করতে পারতেছে না। এদিকে লোমে কিন্তু একদম সুস্থ স্বাভাবিক। সে বাস্তবে ভয়ও পাচ্ছে না, এমনি স্বপ্নের মধ্যে কিছু দেখেছিল। আর এই যে সাপের সাথে যখন মিউচুয়াল হয়ে গেল তখন কিন্তু সে স্বপ্নও আর দেখে না। এই ঘটনার পর প্রায় 5 বছর কেটে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। 5 বছর পর লোমে বিয়ে করে। বিয়ের প্রথম রাত থেকে তার স্ত্রীর সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। বিয়ের ঠিক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লোমের স্ত্রী বলতে থাকে যে সে নাকি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখে 2 থেকে 3 জন মানুষের মতো কিছু একটা আসছিল, তাদের চেহারা অস্বাভাবিক। তারা নাকি এসে এই লোমের স্ত্রীকে প্রথমে নাকি স্বাগতম জানায়। আর তারা বলে যে শোনো মেয়ে, তুমি নিজের খেয়াল রাখবা, কারণ তুমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলার পর নাকি লোমের স্ত্রীকে একটা সাদা কাপড় পরিয়ে দেয় এবং পরিয়ে দেওয়ার পর কিছু রিচুয়াল করে, অদ্ভুত এক ভাষায় রিচুয়াল করে, যেটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল না। আর ওই সময় নাকি লোমে দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল কিন্তু কাছে আসে নাই। এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে। তো এই ঘটনাটা খুলে বলে সকালবেলায়, মানে বিয়ের যে রাতটা চলে গেল পরদিন সকালবেলায়। এরপরে এক রাতে লোমের স্ত্রী কান্না করতে করতে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। লোমেও উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন লোমের স্ত্রী বলে যে সেই মানুষগুলো নাকি আজ আবার এসেছিল। এই মানুষগুলো নাকি এই লোমের স্ত্রীর পেট কেটে পেটের ভেতর থেকে কিছু একটা বের করে তারা খেতে শুরু করেছে। আর তারা বলতে চিন্তা করিস না, এটা ঠিক হয়ে যাবে। প্রতিনিয়তই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটতে থাকে লোমের স্ত্রীর সাথে। এক সন্ধ্যায় লোমের স্ত্রী বাড়ির পেছনে কোনো একটা কাজের জন্য যায়। তখন সে দেখে বাড়ির উত্তর পাশ থেকে কয়েকজন মহিলা তাকে ডাকছে। দেখতে তারা স্বাভাবিকই ছিল, অন্যান্য 8-10টা মহিলার মতোই। সে তাদের ডাকে সাড়া দিয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে উত্তর দিকে তো যাওয়া নিষেধ, কিন্তু সে নিজেকে আটকাতে পারছে না। একটা পর্যায়ে সে তাদের কাছে চলে যায় একটা অদৃশ্য শক্তির টানে। এদিকে এই যে সমস্ত মহিলারা তাকে ডাকছিল তারা নাকি লোমের স্ত্রীকে মাটিতে শুইয়ে দেয়। তখন নাকি এদের চেহারাও পরিবর্তন হয়ে যায়, খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। লোমের স্ত্রী দেখে এই অবয়বগুলো তার চারপাশে ঘুরে ঘুরে অজানা এক ভাষায় কিছু পড়ছে। তখন সে সেখানেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা তার জ্ঞান আসে। তখন সে দেখে তার পাশে লোমে আর লোমের মা বাবা বসে আছে। তখন লোমে বলে যে তুমি আসলে কোথায় গেছিলা? তুমি হঠাৎ করে ঘরের দরজায় এসে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলা। তখন লোমের স্ত্রী বলে ঘরের দরজায়? আমি তো জঙ্গলের উত্তর দিকে গেছিলাম, সেখানে এই ঘটনা ঘটছিল, এরপর তার কিছু মনে নাই। এদিকে লোমে বলে যে তার স্ত্রী নাকি ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারা দরজা খুলে দেখে লোমের স্ত্রী বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই হলো লোমে এবং তার মা বাবার বক্তব্য। আর লোমের স্ত্রীর বক্তব্য কিন্তু আলাদা। লোমের শ্বশুর সেও জানতে পারলো, অর্থাৎ লোমের স্ত্রীর বাবা আর কি, সব শুনে উনি চিন্তা করলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, অনেক বড় ধরনের একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে এরা। লোমের শ্বশুরের এক ভাই, ইনি ছিলেন তান্ত্রিক, তো তাকে নিয়ে আসা হয়। শেষে ঝাড়ফুঁক করে দেয় এবং সে বলে যে বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেছে, লোমের স্ত্রী এখন গর্ভবতী।
এই জন্যই কিছু দুষ্টু জিন তাকে ভয় দেখানোর চেষ্টা করছে এগুলো ঠিক হয়ে যাবে। ওই তান্ত্রিক তাকে কিছু পাথর দিয়ে যায় তাদের বিশ্বাস অনুযায়ী, এগুলো সরিয়ে ঝুলিয়ে রাখতে বলে। সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে নিষেধ করে। এদিকে তাদের সময় ভালোই কাটছিল। লোমের স্ত্রী লক্ষ্য করে সে যদি কোনো আঘাতপ্রাপ্ত হতে যায়, যেমন হোঁচট খেয়ে পড়ে যাবে ভাব, মনে হচ্ছে এমন সময় কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলে। রাতে ঘুমালে সে এখন স্বপ্নে দেখতে শুরু করে কয়েকজন নারী এসে তাকে খুব পুষ্টিকর ফলমূল খাবার এগুলো খাওয়ায়, আর সে ঘুম থেকে উঠে সেই খাবারের স্বাদ মুখে বুঝতে পারে। এই ঘটনাগুলো সে প্রথমে কারোর সাথে শেয়ার না করলেও এক রাতে ঘুমানোর সময় লোমের সাথে শেয়ার করে। তখন লোমে বলে এখন সে গর্ভবতী হওয়ার কারণে তার অনেক কিছুই খেতে মন চায়, এই জন্য হয়তো এরকম স্বপ্ন দেখে। আর তাছাড়া লোমে বলে যে সে তো কিছু জিনিস এনে দেয়, সব কিছু যে এনে দিতে পারে তা না, হয়তোবা যেগুলো এনে দিতে পারে না সেগুলোই সে হয়তোবা স্বপ্নের মধ্যে এগুলো দেখে। লোমে তো তার সামর্থ্য অনুযায়ী এনে দেয় আর কি। তো যাই হোক, লোমে যখন এই কথা বলে, এই কথার পরে লোমের স্ত্রী আর কিছু বলেনি। সে চিন্তা করে এগুলো মনে হয় আমার কল্পনাই, কিন্তু ঘুম থেকে উঠে এগুলো স্বাদ সে কিভাবে অনুভব করে। ওই রাতে তো লোমের স্ত্রী ঘুমিয়ে যায়। ওই রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে সে দেখে যে এই মহিলাগুলো এসেছে, তাদের হাতে অনেক খাবার, কিন্তু এই খাবারগুলো তারা লোমের স্ত্রীকে দিচ্ছে না। বলছে তোমাকে তো মানা করা হয়েছিল যে কাউকে এই বিষয়ে না বলার জন্য, তুমি কেন তোমার স্বামীকে বলেছ? তখন লোমের স্ত্রী তাদের কাছে মাফ চায় এবং বলে কাউকে সে আর কিছুই বলবে না। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, লোমের স্ত্রী সে কিন্তু আর নতুন করে কাউকে কিছু বলছে না। এদিকে পরিবারের সদস্যরা এমন কোনো সমস্যা ফেস করছে না যাতে করে মনে হতে পারে যে লোমের স্ত্রীকে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। এমনকি এই বিষয়গুলো নিয়ে তারা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা যেহেতু করছে না, বাইরের কেউ জানতেও পারেনি, তাদের আত্মীয় স্বজনও জানতে পারেনি। লোমের স্ত্রী কিন্তু সেও এই যে মানা করা হয়েছে যেহেতু, সে নতুন করে যাই ঘটুক না কেন, স্বপ্নের মধ্যে যাই ঘটুক না কেন, সে কিচ্ছু বলে না। তো এইভাবে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। একটা সময় লোমের স্ত্রী সে দুটি সন্তানের জন্ম দেয়, যমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, এমনিতে কোনো ধরনের গর্ভকালীন জটিলতাও যেরকম লোমের স্ত্রী ফেস করেনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও সন্তানদের মধ্যে কোনো রোগ বালাই ওভাবে দেখা যাচ্ছিল না, একদম স্বাভাবিকই ছিল সবসময়। কিছুদিন পরে এক রাতে লোমে কোনো এক কাজে রাতে বাসায় আসেনি। লোমের স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ সে দেখে সেই মহিলাগুলো এসেছে, আর এই সন্তানদেরকে কোলে নিয়ে তারা দেখছে। তারা নিজেরা বলছে, মানে তাদের ভাষায়, ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, এটা হলো প্রথম মাস, এই বলে তারা চলে যায়। লোমের স্ত্রী মনে করেছিল যে তারা তাকে কিছু খাবার দিয়ে যাবে, কিন্তু না, কোনো খাবার কিন্তু দিল না। স্বপ্নের মধ্যে কিন্তু এই জিনিস এটা দেখলো। অন্যবার স্বপ্নের মধ্যে তাকে খাবার দিয়ে যেত, কিন্তু এবার খাবার দিল না, বাচ্চাদেরকে কোলে নিয়ে বলল এটা হলো প্রথম মাস। এরপর কিন্তু 3 বছর চলে যায়। এর মধ্যে লোমের স্ত্রী সেভাবে তেমন কোনো স্বপ্ন আর দেখেনি। লোমের আর একটা সন্তানের জন্ম হয়। তো যমজ সন্তানের মধ্যে একজন তো ছিল ছেলে সন্তান, আর একজন মেয়ে। তো পরে আর একটা সন্তান তো হয়েছে। তো লোমে আবার এই যে যমজ সন্তানের মধ্যে যে ছেলে সন্তান, এই ছেলেকে খুব আদর করত। এক রাতে ঘুমিয়ে আছে তারা, লোমের বড় মেয়ে চিৎকার করতে শুরু করে। যমজ সন্তানদের মধ্যে প্রথমে হয়েছিল কিন্তু মেয়ে, বড় মেয়ে চিৎকার করতে শুরু করে। তখন লোমের ঘুম ভেঙে গেলে লোমে দেখলো তার মেয়ে তার বুকের সাথে লেগে আছে, চোখ বন্ধ করে চিৎকার করছে, মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে। লোমে তার মেয়েকে কোলে নিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন তার মেয়ে বলে যে বাবা, অনেক বড় একটা সাপ আমাদের ঘরে এসেছে, সে হা করে আমাকে খেতে চায়। তখন লোমে বলে হয়তো তুমি স্বপ্ন দেখেছো, তো স্বপ্ন দেখে ভয় পেয়েছো, এ কিছু না। কিন্তু এত কিছু যে হয়ে যাচ্ছে, লোমের স্ত্রী চোখ বড় করে শুয়ে আছে বিছানার উপরে, মনে হচ্ছে সে চোখ বড় বড় করে শুয়ে আছে, তার মুখটা হা করা। এই যে মেয়েটা কান্নাকাটি করলো, লোমে উঠে গেল, মেয়ের সাথে কথা বলছে, তার স্ত্রী কিন্তু নড়াচড়া করছে না, একদম নিশ্চুপ হয়ে শুয়ে আছে। লোমে তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো তার স্ত্রীর অবস্থা। সে তখন প্রথমে তাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলো,
কয়েকবার ধাক্কা দিতেই লোমের স্ত্রী হঠাৎ করে খুব জোরে একটা নিঃশ্বাস নেয় আর চিৎকার করে ওঠে। মনে হচ্ছিল কেউ তার নাক মুখ চেপে ধরে রেখেছিল। সে তো মানে নিঃশ্বাস বারবার নিচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল, সে হাঁপাচ্ছে সমানে। লোমে তখন তাকে শান্ত করে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন আসলে ওই সময় সে স্মরণ করতে পারছে না। এরপর সে কাউকে কিছু না বলেই হাতে একটা আলো নিয়ে কান্না করতে করতে ঘর থেকে বাইরে বের হয়ে যায় আর জঙ্গলের উত্তর দিকে দৌড় দেয়, যেই দিকে যাওয়া নিষেধ। হঠাৎ করে তার স্ত্রী এভাবে জঙ্গলের উত্তর দিকে দৌড় দিল কেন? কান্না করতে করতে। লোমেও তার পিছু নিতে থাকে। একটা জায়গায় দেখা গেল তার স্ত্রী দাঁড়িয়ে গেছে, আবার চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। মাটির উপর আশ্রে পড়ল সে কান্না করতে করতে। লোমে পেছন থেকে গিয়ে যখন একটা দৃশ্য দেখলো, এই দৃশ্য আসলে কোনো বাবার পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন। সে দেখলো তার ছেলের ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। লোমে চিৎকার শুরু করে দিল। ওই চিৎকারে আশেপাশের লোকজনও তারাও চলে আসলো। তারা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গিয়েছিল চিৎকারে। তারা এসে দেখে এই অবস্থা। এগুলো দেখে লোমের স্ত্রীকে, লোমেকে তারা শান্ত করার চেষ্টা করে, ঘরে নিয়ে যায়। পরের দিন তাদের নিয়ম অনুযায়ী ছেলেটাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পর বিকেলের দিকে লোমের স্ত্রী সে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। লোমের স্ত্রী বলে যে রাতে তো উনি ঘুমিয়েছিলেন, তখন হঠাৎ করে তার গায়ে নাকি পিচ্ছিল কোনো কিছুর স্পর্শ লাগে। এরপর তার নাকি ঘুম ভেঙে যায়। তো উনি দেখে যে তার ঘর আলোকিত হয়ে আছে আর 2-3টা সাপ, যাদের শরীরের কিছু অংশ সাপ আবার কিছু অংশ শেয়াল আর মানুষের মতো মিশ্র একটা ভয়ঙ্কর আকার, একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী। তো উনি দেখে যে হঠাৎ আরেকটি ভয়ঙ্কর সাপ ঘরে প্রবেশ করে। এর পুরো শরীর সাপের মতো হলেও তার শরীরে ছিল 3 থেকে 4টি হাত আর পা ছিল একটা, আর বাকি সব কিছু সাপের মতো। সে এসেই বলে, তোরা তো অনেক খাবার খাওয়াইছি, তোকে হৃষ্টপুষ্ট করছি, তোরা মানুষ খুব নির্দয়াল লোভী। এই বলেই নাকি তার ছেলেকে এক হ্যাচকা টানে ওই বিছানা থেকে তুলে নেয় আর সাথে সাথে নাকি ঘরের বাইরে নিয়ে যায়। এদিকে লোমের স্ত্রী দূর থেকে দেখছে যে কি হচ্ছে। সে কিন্তু ওখান থেকে বের হতে পারছে না। সে দেখতে পায় যে জঙ্গলের উত্তর দিকে ছেলেটাকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে ছেলেটার হাত পা ধরে টানছে। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো যে টানতে টানতে হাত পা ছিঁড়ে ফেললো। তার ছেলে চিৎকার করলো, আর্তনাদ করলো, মারাও গেল। এটা কিন্তু সে দেখছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। সে কোনো কান্না বা চিৎকার করার সুযোগই পায় নাই। এদিকে যেটা হয়, লোমে ওই সময় দেখছিল তার স্ত্রী বড় বড় চোখ করে, চোখ খোলা রেখেছে, মুখটা হা করে রেখেছে। আসলে বাইরে কি হচ্ছে এটা তো লোমে দেখেনি। লোমে খেয়ালই করতে পারেনি ওই সময় বিছানায় তার ছেলে নাই। ঘটনার আকস্মিকতায় তার মেয়ে যেহেতু চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই সময় সে ওইভাবে খেয়াল করতে পারেনি। এদিকে তার ঘরের দরজাও ছিল বন্ধ। এত কিছু হয়ে গেল, লোমে কিছুই টের পেল না। তবে লোমে বুঝতে পারল এগুলো কার কাজ এবং কেন হয়েছে। তখন সে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে আর বলে, তোমাকে আগেই সাবধানে থাকতে বলা হয়েছিল, কারণ যখন তোমার সাথে সমস্যা হয়েছিল তখন সেই জিন তোমার ছাড়া বাকি সবার ক্ষতি করেছিল আর বলেছিল যে সময় মতো তোমার থেকে তারা প্রতিশোধ নেবে। এখন মনে হয় সেই জেঙ্গি তার ছেলের বদলে তোমার ছেলেকে হত্যা করেছে। কথা বলার পর ওই তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করে এবং রাতের লোমের বাড়িতে এসে একটা যজ্ঞের আয়োজন করে। এই যে ঘটনাটি যিনি দিয়েছেন আরদি ভাই, উনি লোকাল কিছু ওয়ার্ড ইউজ করেছেন। মানে এই ঘটনা তো পুরোটাই আসলে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। তো উনি ওখানকার লোকাল কিছু রিচুয়ালের নাম বলেছেন, যেমন এনগোমা, এন্ডোকি, এরকম কিছু শব্দ বলেছেন, যেগুলো ওখানকার একটা যজ্ঞ আর কি, বা পূজা। এটার অর্থ কি এটা আসলে জানা যায়নি। তো যখন ওই পূজার আয়োজনটা করা হচ্ছে বা চলছে, তখন চোখের সামনেই নাকি সবার চোখের সামনেই 2-3টা অস্বাভাবিক আকারের সাপ জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সবার সামনেই চলে আসে। এরা এসেই মানুষের মতো কথা বলতে শুরু করে। তান্ত্রিক জিজ্ঞেস করে, আপনারা কেন এই নিষ্পাপ শিশুটাকে হত্যা করলেন? তখন একটা সাপ বলে, আমার ছেলেটাও তো নিষ্পাপ ছিল, এই লোমে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, ও তো জেনে বুঝেই করেছে,
ওকে তো সতর্ক করা হয়েছিল, ওদের দলের একটা ছেলেও বলেছিল, সে কেন এই কাজটা করলো? আর আমাদের বিচার হলো হত্যার বদলে হত্যা। তখন তান্ত্রিক জিজ্ঞেস করে, আপনার ছেলেকে তো লোমে হত্যা করেছে, তাহলে কেন লোমেকে না মেরে লোমের ছেলেকে মারলেন? তখন সাপটি বলল, আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছি, আবার আমার কষ্টেরও প্রতিশোধ নিয়েছি। আমি আমার ছেলেকে হারিয়েছি, লোমে তার ছেলেকে হারিয়েছে, এভাবেই প্রতিশোধটা নিয়েছি। তবে আমার প্রতিশোধ আরেকটু বাকি আছে, যা অতি শীঘ্রই তোমরা দেখতে পারবে। তবে এরপর অবশ্যই পরিবার থেকে আমাদের অভিশাপ কেটে যাবে। এই বলে নাকি সবার সামনেই সাপগুলো গায়েব হয়ে যায়। তখন তান্ত্রিক তার জানা আরও তন্ত্রমন্ত্র জপ করতে থাকে, কিন্তু ওই জিনদেরকে আর হাজির করতে পারেনি। তান্ত্রিক বলে, আমি আবার আগামীকাল চেষ্টা করব, যাতে তোমার বা তোমার পরিবারের উপর কোনো সমস্যা না আসে। পরের দিন আবার তান্ত্রিক যজ্ঞের আয়োজন করে, কিন্তু কোনো কাজ হয় না। পরপর 3 দিন তান্ত্রিক আরও কয়েকজন তান্ত্রিক মিলে যজ্ঞ করার পরও কোনো কাজ হয় না। তখন হঠাৎ তান্ত্রিকদের, মানে বিশেষ করে শেষ দিনে তান্ত্রিকদের নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। সাথে সাথেই তান্ত্রিকগুলো মাফ চেয়ে পালিয়ে যায়। এর কয়েকদিন পরেই নাকি লোমের স্ত্রী পাগল হয়ে যায়, বারবার তার ছেলের নাম ধরে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। এদিকে লোমের কিন্তু 2টি মেয়ে রয়েছে, যমজ সন্তান হয়েছিল এদের মধ্যে, ছেলে মেয়ে, আর পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে মেয়ে। এখন 2টো মেয়ে, এই সবার ছোট যে সে তো কোলের শিশু, কিন্তু লোমের স্ত্রী নাকি এদেরকে সহ্যই করতে পারে না, এদেরকে সামনে দেখলেই মারতে আসে। তখন লোমে তার স্ত্রীকে বেঁধে রাখতে শুরু করে, কি আর করা, আর তো উপায় নাই। লোমে নাকি সে তান্ত্রিকের কাছে আবারও গিয়েছিল, বিশেষ করে যেই তান্ত্রিকটা প্রথমবার ওই সাপগুলোকে হাজির করতে পেরেছিল আর কি। তখন ওই তান্ত্রিক বলে, দেখো ভাই, আমি পারবো তো নাই, অন্য কোনো তান্ত্রিকও তোমাকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে না, যা হয়েছে মেনে নাও। আমি তোমার বাড়ি থেকে আসার পর আমার ওস্তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তিনি সব শুনে আমাকে নিষেধ করে দিয়েছেন, এই বিষয় নিয়ে আর কোনো কথাই হবে না। এটা আমি বা আমার পরিবার, তোমার পরিবার সবার জন্যই ভালো। তবুও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এক রাতে আমি ঘুমিয়ে আছি, তখন হঠাৎ দেখি আমার ঘরে কয়েকটি সাপ আসে আর আমাকে 2টি কোষে চড় দেয় এবং হুমকি দিয়ে যায় যেন আমি এই কাজের ভিতরে আর না ঢুকি। অথচ আমার শরীর বা আমার ঘর সবসময় বন্ধ করা থাকে, এই বন্ধনী ভেদ করে অনেক শক্তিশালী জিনও প্রবেশ করতে পারে না, কিন্তু এরা প্রবেশ করেছে। আমার শক্তি বা আমার গুরুর শক্তি এদের কাছে খুবই তুচ্ছ, আমি এদের ডাকার জন্য আর কোনো সাহস করতে পারবো না। তবে আমার মনে হয় তারা যে বলেছিল তারা আর একটা প্রতিশোধ নেবে, সেটা তারা নিয়েছে, তা হলো তোমার স্ত্রীকে পাগল করে দিয়েছে। এর মধ্যেই তোমার উপর থেকে তাদের অভিশাপ শেষ হয়েছে। আরদি ভাই উনি বলেছেন যে যখন তার বয়স 12 কি 13, তখন লোমের স্ত্রী, যেই লোমের স্ত্রী ইনি মারা যান। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে লোমের স্ত্রী, ইনি কিন্তু এই আরদি ভাইয়ের নানির মা। উনি কিন্তু এরকম পাগল অবস্থাতেই মারা গিয়েছিলেন। এই যে নানির মা, তার যেই 2টো মেয়ে রয়েছে, এই 2টো মেয়েরই পরবর্তী প্রজন্ম হচ্ছে এই আরদি ভাই। উনি নাকি মৃত্যুর আগে তার 2 মেয়েকে বারবার খুঁজতেন, তাদের কাছে ক্ষমা চাইতেন, কিন্তু মেয়েরা যখনই তার কাছে আসতো তখন তিনি বলতেন, তোমরা কে? আমার মেয়েরা তো ছোট, তোমরা এত বড় হয়ে গেছো কেন? আমার মেয়েরা তো ছোট, একজন কোলে আর একজন আরেকটু বড়, তোমরা এত বড় কেন? তোমরা আমার মেয়ে না, এরকম বলতো। এই অবস্থাতে তিনি মারা যান। তবে লোমে শেষ বয়স পর্যন্ত সুস্থ ছিল। এখন তো লোমে জীবিত নাই, সে স্বাভাবিকভাবেই মারা গেছে। তবে তার এই ভুলের কারণে সে সবসময় আফসোস করত। এটাই ছিল ঘটনা। আরদি ভাইয়ের নিজের পরিবারের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। তার নানির মা মূলত ছিল এই লোমের স্ত্রী, তো নানির বাবা ছিল হচ্ছে এই লোমে। প্রিয় লিসেনার্স, এই যেই জঙ্গল কেন্দ্রিক ঘটনা, সুন্দরবনেও কিন্তু এই ধরনের ঘটনা রয়েছে, আমরা বিভিন্ন সময় শুনেছি। এটা নিয়ে অনেকে উপন্যাসও লেখার চেষ্টা করেছেন। তবে জঙ্গলে যে জিন থাকে এটা সত্য। জিনেদের যে সমস্ত জায়গায় অবাধ বিচরণ রয়েছে তার মধ্যে জঙ্গল একটা। আমাদের যেই সুন্দরবন, এখানে তো এরকম ঘটনা শোনাই যায়। তাহলে চিন্তা করুন যে আফ্রিকার যে রেইন ফরেস্ট, অ্যামাজন, কঙ্গো রেইন ফরেস্ট, এগুলোতে তো এই ঘটনা থাকবে, এটাই স্বাভাবিক। হিয়ান সংগ্রহ করেছেন ওয়ালিদ সরকারের কাছ থেকে।
ওয়ালিদ সরকার জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল 2018 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে। 2018 সালের গ্রীষ্মকাল যখন চলছে, আম পেকে গেছে, এমন একটা সময় মূলত ঘটনাটির সূত্রপাত হয়েছিল। শুরুতে এই ঘটনাটি শুরু হয়েছিল ওয়ালিদের খালামণির সাথে, যার নাম ফারহানা। পরবর্তীতে ওই পরিবারের সব নারী সদস্যই এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে যান। তো চলুন মূল ঘটনায় চলে যাই। সেবার গ্রীষ্মের ছুটিতে ওয়ালিদ তার মায়ের সাথে আর বোনের সাথে নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। তার বোনের বয়স ছিল ওই সময় 2 বছর কি 2.5 বছর। নানা বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানার অন্তর্গত 4 নং ওয়ার্ড পারুলিয়া গ্রামে। ওয়ালিদের নানা বাড়িতে বিশাল একটা আম গাছ আছে। এই আম গাছে এত পরিমাণ আম হয় আল্লাহর রহমতে যে গ্রামের অনেক মানুষ ওই গাছ থেকে আম খাবার পরেও আম অনেক রয়ে যায়। এদিকে ওয়ালিদরা তো বেড়াতে গিয়েছে, ওয়ালিদের খালামণিও আসছে। ওয়ালিদের খালামণির বিয়ে হয়েছিল 5 গ্রাম পর। এই ফারহানা খালা, অর্থাৎ এই খালামণির নাম ফারহানা, তো উনি যেবার আসেন ওনার সাথে ওনার হাজব্যান্ড আসেনি, কেননা ওনার হাজব্যান্ডের অফিসিয়াল একটা কাজ পড়ে যায়। উনি বলেছেন তুমি যাও, আমি অল্প কয়েকদিন পরে আসি। খালামণিও আসছেন। এদিকে ওয়ালিদের আম্মু, ওয়ালিদ, তারপর ওয়ালিদের ছোট বোন, তারাও গিয়েছেন। বেশ হাসি আনন্দই হচ্ছে। দেখা যাচ্ছে আশপাশ থেকে যারা প্রতিবেশী আছেন তারাও আসছেন তাদের সাথে কথা বলার জন্য। একদিন হয় কি, খালামণি বলেন চল আজকে আমরা নদীর পাড়ে বেড়াতে যাই। তো নরসিংদীর যে পলাশ উপজেলা, এর প্রান্ত ঘেঁষে কিন্তু বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী, যা পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি শাখা। এই নদীটা আবার ওনাদের এই পারুলিয়া গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরত্বে আছে আর কি। ওনারা পরিকল্পনা মাফিক চলে গিয়েছেন একটা ভ্যান গাড়িতে। এই যে ওয়ালিদ, তারপর খালামণি, ফারহানা খালামণি আর কি, তারপর ওয়ালিদের আম্মু আর তার ছোট বোন। ওনারা ওই দিন বেশ ঘোরাঘুরি করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আবার স্বাভাবিকভাবে বাড়িতেও চলে আসছেন। বাড়িতে চলে আসার পর যখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার ঠিক পরপরই খালামণির আচরণে এক অদ্ভুত পরিবর্তন সবাই লক্ষ্য করেন। তিনি হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছেন, বিড়বিড় করে কিছু একটা বলছেন, আবার নিজেকে নিজে আঘাতও করছেন। নানা নানি যেহেতু গ্রামের মানুষ, তাই তাদের বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হলো না যে খালামণিকে কিছু একটা আসর করেছে। সেখানকার স্থানীয় ভাষায় একে বাতাস লাগা বা হাওয়া লাগা বলে। খালামণির হাওয়া লেগেছে এটা আন্দাজ করে নানা স্থানীয় মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। তিনি অবশ্য এসব কাজে বিন্দুমাত্র পারদর্শী ছিলেন না, এসব কাজ আসলে জানতেনও না উনি। এমনিতেই কোরআনের কিছু আয়াত পড়ে উনি ফু দিয়ে চলে গেলেন। খালামণি সেই রাতে এবং পরের সারাটা দিন স্বাভাবিক থাকলেন, কিন্তু সন্ধ্যার পরপরই উনি আবার অস্বাভাবিক আচরণ শুরু করলেন। তিনি নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চেষ্টা করছেন। পরিবারের সকলে তাকে ধরে ফেললে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, আর সামনে যাকেই দেখেন তাকেই কামড়ে দিতে চেষ্টা করছেন। এরপর ছোট ছোট যারা ছিলেন, এই যে ওয়ালিদ, তারপর ওয়ালিদের ছোট বোন, এদেরকে অন্য একটা ঘরে বন্ধ করে রাখা হয় আর কি, কেননা এরা ভয় পেতে পারে। আর খালামণি যদি এদেরকে কামড় দিয়ে বসেন তাহলে কি অবস্থা হবে। খালামণি যাতে কারো ক্ষতি করতে না পারেন এই জন্যই এদেরকে অন্য একটা ঘরে আটকে রাখা হয়। এদিকে ছোট্ট একটা বাচ্চা, অল্প বয়স, এই যে ওয়ালিদের ছোট বোন আর কি, সে তো বেশ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে খালামণির এই অবস্থা দেখে। তার একদম ট্রমাটাইজ হয়ে গেছে, কেমন একটা অবস্থা, হওয়াটাই স্বাভাবিক। তো এরকমটা তো ওনারা দেখলেন। ওয়ালিদ তো, তারপর ওয়ালিদের ছোট বোন, আরও যে কয়েকজন ছোট ছিল আর কি ওই বাড়িতে, তাদেরকে তো একটা ঘরে আবদ্ধ করে রাখা হলো নিরাপত্তার কারণে। ওদিকে যে কি হচ্ছে এটা তো তখনও আসলে ওয়ালিদ বুঝতে পারছে না। পরে অবশ্য তার মায়ের কাছ থেকে পরের অংশটুকু শোনে আর কি। তো এই যে ফারহানা খালামণি, অর্থাৎ ফারহানা খালা, ওনাকে যখন দেখা গেল সবাইকে কামড়ে দেবার চেষ্টা করছে, তখন তো বাড়ির যারা ছিলেন আর কি তারাও তো বেশ আতঙ্কগ্রস্ত হয়ে যান, হাই হাই এ কি শুরু হলো। তখন পরিবারের সদস্যরা একটা কাজ করেন। বাসায় জমজম কূপের পানি ছিল, জমজমের পানিতে কিছু সূরা পড়ে খালামণির উপর ছিটিয়ে দিলে উনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান। উনি তখন এমন আচরণ শুরু করেন যে এতক্ষণ কিছুই হয়নি। উনি বলতে থাকেন, আচ্ছা কি হয়েছে, আমার এত ক্লান্ত লাগছে কেন, আমার এমন লাগছে কেন, মনে হচ্ছে আমি কিছুই খাই নাই,
আমার খুব ক্ষুধা লেগেছে। তো এটা বলতে বলতে নাকি উনি ঘুমিয়ে পড়েন। সেই রাতে এই যে আমাদের ওয়ালিদের মায়ের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত আনুমানিক 2টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। উনি ফিল করেন যে ওনার ওয়াশরুমে যেতে হবে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, যেহেতু গ্রামে গিয়েছেন, গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরেই থাকে সাধারণত। তো উনি মনে করলেন যে কাউকে ডাকবেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে ডাক দিবেন। মনে হলো যে না, বয়স্ক মানুষ থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাই। তো উনি বের হয়েছেন, ঘর থেকে বের হয়েছেন, উঠোনে গিয়েছেন। উঠোনের একটা পাশেই হচ্ছে সেই ওয়াশরুমটা। তো চাঁদের আলো ছিল, উঠোনে চাঁদের আলো পড়ছে, অনায়াসেই হেঁটে চলে গিয়েছেন, কোনো অসুবিধাও হচ্ছে না। তাছাড়া ইলেকট্রিসিটি তো আছেই, সমস্যাও নাই। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার পর দেখলেন সব কিছু স্বাভাবিকই আছে। উনি যখন ঘরের দিকে হাঁটতে শুরু করেছেন, তখন ওনার চোখ পড়ে কিছুটা দূরের একটা কাঁঠাল গাছের দিকে। উনি দেখতে পেলেন সাদা জুব্বা বা চাদরে মোড়ানো কোনো একটা অবয়ব, যেটার উচ্চতা হবে 7 থেকে 8 ফুটের মতো, একটা ডালের উপর দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। ওয়ালিদের আম্মু কিন্তু বুঝতে পারলেন এটা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি ওই দিকটাতে না তাকিয়ে দ্রুত ওনার ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। উনি আবার একটা কাজ করছেন, সেটা হচ্ছে আর চোখে দেখার চেষ্টা করছেন, অর্থাৎ সামনে হেঁটে যাচ্ছেন কিন্তু চোখটা একটু বাঁকা করে দেখার চেষ্টা করছেন এই জিনিসটা আসলে করেটা কি। উনি খেয়াল করলেন যে ওই জিনিসটা দ্রুত হাঁটতে দেখে লাফ দিয়ে গাছ থেকে নিচে নামলো। নামার পর এক পায়ের উপর ভর করে লাফাতে লাফাতে ওনার দিকে এগিয়ে আসছে। যখন উনি বুঝতে পেরেছেন এই জিনিসটা ওনার দিকে এভাবে এগিয়ে আসছে, তখন উনি তো দ্রুত যাবার জন্য ঘরের দিকে দিয়েছেন দৌড়। কিন্তু ওই সময় উনি ফিল করলেন ওনার শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ ওনার নেই। উনি পড়ে যাবেন ভাব, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এর মধ্যেই উনি একদম ঘরের দরজার কাছে চলে আসছেন। দরজার কাছে এসেই একদম কন্ট্রোল হারিয়ে ফেলেন। উনি একদম দরজার উপরে হুড়মুড়িয়ে পড়ে যান। তবে পরে অবশ্য ঘরের ভেতরে ঢুকে পড়েছিলেন আল্লাহর রহমতে। ওই শব্দে আবার কয়েকজন উঠে পড়ে। এর মধ্যে কিন্তু ওই অবয়বটাকে আর দেখা যায় না। সবাই যখন আসছে কি হয়েছে, তখন উনি তো বলে যে এই ঘটনা, আমি তো এরকম একটা জিনিস দেখছি। তখন তো ওয়ালিদের নানি ওয়ালিদের আম্মুকে বেশ রাগারাগি করেন যে তুই উঠলি, আমাকে একটু ডাকবি না। উনি বলছেন যে তুমি মুরব্বী মানুষ, ঘুমাইছো, আবার ডাকবো, সারাদিন পরিশ্রম করছো, এই জন্য আসলে ডাকাডাকি করিনি। এরপর অবশ্য ওয়ালিদের আম্মুকেও জমজমের পানি খাইয়ে দেওয়া হয়, ওনার শরীরে একটু ছিটিয়ে দেওয়া হয়। তো ওই রাতে ওনার আর কোনো সমস্যা হয়নি, ঘুমিয়ে যান, বাড়ির সবাই ঘুমিয়ে যায়। ওই রাতে অন্য কারোর সাথেও কোনো সমস্যা হয়নি। পরের দিন স্থানীয় একটা কবিরাজের কাছে ফারহানা খালাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করলেন এবং বললেন যে তিনি তার অনুগত জিনেদের মাধ্যমে খোঁজ নেবেন আসলে কি হয়েছে, কেন এই সমস্যাটা হয়েছে। উনি বুঝতে পারছেন না এই সমস্যার কারণটা কি। তবে একটা কারণ তো অবশ্যই আছে, কারণ না বুঝে তো উনি এই চিকিৎসা কিভাবে করবেন এটা নিয়ে সন্দিহান ছিলেন আর কি। উনি বলেন যে 2 দিন পর আপনারা আসেন, দেখি আমি কিভাবে চিকিৎসাটা শুরু করতে পারি। উনি ওই সময় কিছু পানি পড়া, তেল পড়া এগুলো দিয়ে দেন। ওই রাতে এই ওয়ালিদের আম্মু একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নের সেই সাদা জুব্বা বা চাদরে মোড়ানো যে অবয়বটা, যেই অবয়বটাকে উনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেছিলেন, ওই অবয়বটাকে উনি দেখতে পাচ্ছেন। ওই অবয়বটার চেহারা দেখা যাচ্ছে না, মাথার উপরে একটা ঘোমটা জাতীয় কিছু একটা দেয়া। ওই অবয়বটা তার সামনে এসে নাকি হাসতে শুরু করে এবং বলতে থাকে, শোন, তোর বোনকে তো আমি নিয়ে যাব, যদি বিন্দু মাত্র বাধা সৃষ্টি করিস তাহলে তোরও কিন্তু ক্ষতি করব। আর হ্যাঁ, শুনে রাখ, যদি কোনো হুজুর তান্ত্রিক দেখাস তাহলে কিন্তু তোদের বাড়ির সবাইকে ধরব, বিশেষ করে মহিলাদেরকে। এরপর নাকি ওই অবয়বটা হাসতে হাসতে ভ্যানিশ হয়ে যায়। এই অবয়বের হাসি এবং কথাগুলো এতটা বিভৎস এবং ভয়ঙ্কর, তার প্রত্যেকটা শব্দ নাকি ওই ঘুমের ভিতরেই মাথার ভিতরে ঢোলের বাড়ির মতো গিয়ে হিট করছিল। এত তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর আওয়াজ। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার মাথা ব্যথা শুরু করেছে। ওই যে ঘুমের ভিতরে ওই শব্দ যেটা করেছে আর কি, ওই অবয়বটা কথা বলেছে, ওইটার কারণে ওনার তীব্র মাথা ব্যথা হচ্ছে।
উনি কিন্তু ওইটার চেহারা বুঝতে পারেননি, যে আসলে তার চেহারা কেমন কেমন দেখতে, এটা বুঝতে পারেননি স্বপ্নের মধ্যে। ওই অভাবটা চলে যাওয়ার পর ওনার তো ঘুম ভেঙে যায়। এরপর সারাটা রাত উনি খালি এপাশ ওপাশ করেছেন, ঘুমাতে পারেননি। ওই সময় কাউকে ডেকে যদি উনি বলার চেষ্টা করেন তাহলে তো কেমন হবে। ওই রাতের বেলা কাউকে ডাক দিয়ে যদি উনি এই ভয়ঙ্কর স্বপ্ন বলেন, দেখা যাবে যে ওই রাতের বেলা অন্যরাও ভয় পেতে পারে। এই জন্য উনি ওই রাত্রে আর কাউকে ডাকেন নাই, কিছু বলেনও নাই। পরদিন উনি স্বপ্নের বিষয়টা ওনার আম্মাকে খুলে বলেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে খুলে বলেন। তিনি একথা শোনার সাথে সাথে তাজ্জব হয়ে যান। তিনি বলেন, তুইও এই স্বপ্ন দেখছিস? তার মানে হচ্ছে ওয়ালিদের নানিও একই স্বপ্ন দেখেছিল, কিন্তু ওয়ালিদের নানির স্বপ্নের মধ্যে শুধু এতটুকুই বলেছে, তোর মেয়েকে নিয়ে যাব, আর কোনো কিছু বলেনি। ওই দিন বিকেলবেলা পরিবারের সদস্যরা মিলে এক কবিরাজের বাড়িতে গিয়েছেন। তো ওই যে যার কাছে প্রথমে গিয়েছিলেন আর কি, তার কাছে গিয়েছিলেন আর কি। তো তাদেরকে দেখেই, অর্থাৎ এই যে ওয়ালিদের আত্মীয় স্বজনদেরকে দেখেই ওই কবিরাজ কেমন যেন উদাস হয়ে গেলেন। কি হয়েছে তাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে উদাস দেখাচ্ছে কেন? তো জিজ্ঞেস করতেই তিনি বলেন, এই যে ফারহানা খালা, এই ফারহানা খালাকে মূলত জিনে আসর করেছে। আর যে জিনটা ফারহানা খালাকে আসর করেছে সে যে খুব শক্তিশালী এমনটা কিন্তু না। আমরা সাধারণত শুনি যে খুব শক্তিশালী একটা জিন, তাকে ছুটানো যাবে না, এটা সেটা। ওই কবিরাজ বলেন, এ কিন্তু বেশি শক্তিশালী না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এরা হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করে। এদের কেউ একজন যদি কারো উপর আসর করে, তখন তাকে যদি হাজির করার চেষ্টা করা হয়, সবগুলো এসে হাজির হয়। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। আর সবাই মিলে যখন এসে হাজির হয়, তখন এদের শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু এককভাবে এদের শক্তি কম, কিন্তু এরা দলবদ্ধভাবে সব কাজ করে থাকে। একজন বিপদে যদি পড়ে, সবাই মিলে সেখানে চলে আসে। এটা একটা বড় সমস্যা। এখন এগুলোর হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। হুজুর জানালেন তিনি এই কাজ করতে পারবেন না। হুজুর এই জিনের নামও বলতে পারেননি, এরা ঠিক কোন গোত্রের জিন এটাও বলতে পারেননি। যেহেতু তাদের গোত্র সম্পর্কেও উনি বুঝতে পারছেন না, শুধু আইডিয়া করতে পারছেন, এই কারণে উনি এই চিকিৎসা করতে সক্ষম হবেন না, এটা সাফ জানিয়ে দিলেন। তবে উনি একজন হুজুরের ঠিকানা দিয়েছিলেন। তিনি বললেন যে আমি যার ঠিকানা দিচ্ছি উনি এই সমস্ত কাজে বেশ পারদর্শী। আমার ধারণা উনি এই গোত্রের জিনেদের মোকাবেলা করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো উনি যখন ঠিকানা দিয়েছেন, ওই দিনেই সেই ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে ওনারা গিয়েছেন। হুজুর অবশ্য একটা দিন সময় নেন আর কি, যে একদিন পরে আসেন, তারপরে আমি একটু বুঝে নিই যে কি করব না করব। তো ওই রাতের বেলা ওয়ালিদের আম্মু আবার ওই স্বপ্নটা দেখেন। এবার কিন্তু ওই অভাবটা আরো স্পষ্ট এবং আরো বাস্তব। সে এসেই নাকি ওয়ালিদের আম্মুর গলা টিপে ধরে। ঘুমের ভিতরে উনি ছটফট করতে থাকেন। এক পর্যায়ে ওই অবয়বটা ওয়ালিদের আম্মুকে ছেড়ে দেয়। এরপর ওই অবয়বটা নিজের চেহারাটা দেখায়। চেহারাটা ভয়ঙ্কর, তবে খুবই যে ভয়ঙ্কর বিষয়টা এরকম না। তার চোখ দুটো অনেক বড় বড় ছিল, মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত ওই দুই চোখে জমাটবদ্ধ হয়ে গেছে। ওই অবয়বটা তাকে বলছে, বলেছিলাম না হুজুরের কাছে যাবি না, ফারহানাকে আমি নিয়ে যাব, তবে তোর অনেক বড় ক্ষতি হবে, তোরও একটা ক্ষতি আমি করব। ঠিক ওই সময় ওয়ালিদের আম্মুর সব ভয়গুলো যেন কোথায় হারিয়ে যায়। উনি সাহস সঞ্চয় করে বলে ওঠেন, যা করার করিস, আমিও দেখব তুই কি করতে পারিস রে, আল্লাহ আমাদের সাথে আছেন। হঠাৎ করে এই কথা শোনার সাথে সাথে মনে হলো ওই অবয়বটার চেহারায় একটা ভীতি স্পষ্ট হয়ে উঠল। ওই অবয়বটা যে ওয়ালিদের আম্মুর মুখে এই কথা শুনবে, এই কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওই অবয়বটা হয়তো ধারণা করেছিল যে সে রীতিমতো একটা আতঙ্কিত করার মতো যা যা বলার দরকার সে তো বলেছে, এটাতে তারা খুব ভালোই আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু ওয়ালিদের আম্মু যে সাহস সঞ্চয় করে আল্লাহর উপর ভরসা করে এমন একটা কথা বলবে, এটা সে আশা করেনি। এরপর অবশ্য সে আবার রাগান্বিত হয়ে যায় এবং বলে ওঠে, বেশ তাহলে আমিও দেখব তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। তো এমন একটা ভয়ঙ্কর কথা বলে ওঠে। এরপর ওই অভাবটা ওই ঘুমের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। এরপর ওয়ালিদের আম্মুর ঘুমও ভেঙে গেল। এদিকে সময়টা ছিল তো বেশ গরম আর কি, গরম বলতে গ্রীষ্মের সময়,
বাতাস আসার জন্য ঘরের জানালাগুলো ছিল খোলা, যাতে করে ঘরের ভিতরে পর্যাপ্ত বাতাস আসতে পারে। গ্রামের বাড়ির যে জানালাগুলো, এগুলো কিন্তু সাধারণত কাঠের হয়ে থাকে, লম্বা লম্বি করে শিক দেয়া থাকে। ওই জানালাগুলো ওরকমই ছিল আর কি। তো উনি যখন ফিল করলেন যে ওনার খুব গরম লাগছে, ওই দুঃস্বপ্নটা দেখে উনি ঘুম থেকে জেগে উঠে বসেছেন। ওনার চোখ যায় জানালার দিকে। উনি খেয়াল করেন জানালা দিয়ে দেখা যাচ্ছে উঠোনের একটা সাইডে যে কাঁঠাল গাছটা রয়েছে, যেই কাঁঠাল গাছ উনি শুরুতেই একটা অবয়ব দেখেছিলেন, ওই কাঁঠাল গাছের একটা মোটা ডালের উপরে একটা বিশাল বড় ঈগল পাখি এক দৃষ্টিতে ওয়ালিদের আম্মুর দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল টকটকে জলজল করছে। আরও একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস উনি দেখেন, সেটা হচ্ছে সাদা জুব্বা টাইপের বা আলখেল্লা টাইপের পরিহিত একটা অবয়ব। এই অবয়ব আর একটা ডালে বসে আছে, মানে পাশাপাশি দুটো ডাল। একটা ডালে ওই ঈগল পাখি বসে আছে, আর একটা ডালে ওই অবয়বটা বসে আছে। ওই অবয়বটার পা দুটো এত লম্বা যে সে ওই ডালের উপর বসে আছে, তার লম্বা পা দুটো একদম মাটিতে এসে ঠেকেছে। অনেক সময় বাচ্চারা ডালের উপরে বসে পা দোলায় যেভাবে, ঠিক ওভাবে পা দোলাচ্ছে। একটা পা সামনে যায় আর একটা পা পেছনে যায়, আবার আর একটা পা পেছনে যায় আর একটা পা সামনে আসে, এইভাবে আর কি সে পা দোলাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। তবে তাকিয়ে যে আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তার চেহারাটা ওখানে বোঝা যাচ্ছে না। এই দৃশ্য দেখে তো উনি বেশ ভয় পেয়ে যান, চিৎকার করে ওনার মাকে ডাকতে থাকেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে ডাকতে থাকেন। এরপর ওনার কিছু মনে নাই, অর্থাৎ উনি সেন্সলেস হয়ে যান। ওদিকে হয় কি, ওয়ালিদের যিনি নানি, উনি চিৎকার শুনে তাড়াতাড়ি চলে আসেন। উনি এসে দেখেন যে তার মেয়ের এই অবস্থা। তাড়াতাড়ি উনি জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। উনি দেখেন যে বিছানা থেকে উনি নিচে পড়ে উপর হয়ে পড়ে আছেন আর কি, জ্ঞান নাই। এরপর বাড়ির সবাইকে ওনার নানি ডেকে তোলেন। এরপর ওয়ালিদের নানা উনি আসেন। উনি যে দোয়াগুলো জানতেন সেগুলো পরে ফু দিতে থাকেন। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা পর ওয়ালিদের আম্মুর জ্ঞান ফেরে। এরপর এই যে স্বপ্নের ব্যাপারটা, তারপর উনি কী দেখেছেন, এই বিষয়টা পরিবারের সবাইকে খুলে বলেন। তো যথারীতি পরদিন সবাই মিলে ওই হুজুরের বাড়িতে ওনারা সবাই গিয়েছেন। হুজুর বাড়িতে ছিলেন না, উনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওনারা বিকালের দিকে অবশ্য গিয়েছিলেন। সন্ধ্যার পর হুজুর বললেন এক অদ্ভুত ঘটনা। সেদিন নদীর পাড়ে বেড়াতে গিয়ে এই যে ফারহানা খালা, উনি একটা বট গাছের নিচে বসেন। ওনার চুল কিন্তু খোলা ছিল না, তবে ওই সময়ে ওনার মাথায় ঘোমটা ছিল না, চুল বাঁধাই ছিল। ওই সময় নাকি ওই বট গাছে থাকা একটা অবয়ব এই ফারহানা খালাকে দেখে পছন্দ করে। তবে এই পছন্দের অর্থ কিন্তু ভিন্ন। ঘটনা কিন্তু শেষ বিকেলের এমন না, শেষ বিকেলের আর কি, এমন না যে ভরা দুপুর ভরা সন্ধ্যা, এরকম সময় তো সাধারণত এরকম ঘটনা ঘটে। আমরা বলি যে সন্ধ্যার সময় চুল খোলা ছিল এসে ধরেছে, বা ভর দুপুরে বের হয়েছে ধরেছে, কিন্তু এটা মাগরিবেরও আগের পরন্ত বিকেল, তখনও কিন্তু সূর্য ডুবছে না এমন একটা সময়, এরকম একটা সময় ঘটনাটা ঘটেছে। আর জিনটা যখন ভর করেছে তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল। ওই বট গাছের নিচে আরও মহিলারা বসেছিলেন, কিন্তু আসর করেছে শুধু এই ফারহানা খালাকে। হুজুর জানালেন যে তিনি চাইলে এই জিনটাকে ফারহানা খালার শরীরে হাজির করাতে পারবেন, কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কেননা এই জিনটা দলবল নিয়ে থাকে, তাই যখনই এই জিনটাকে হাজির করা হবে তখন তার দলের সবাই এই ফারহানা খালার শরীরের ভিতরে ঢুকে পড়বে। তখন এর প্রভাবটা পড়বে মারাত্মক। যখন এতগুলো জিন তার শরীরে ঢুকে পড়বে, তখন ফারহানা খালার শরীরের ভিতরে থাকা বিভিন্ন কোষ, শিরা, উপশিরা, এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। ওইখানে উনি মারা যেতে পারেন। যদি একটা জিন হতো, 2-4টা হতো, তাও এই ঝুঁকিটা নেওয়া যেত, কিন্তু এখানে হিসাবটা আসলে আলাদা। এই জন্য এই কাজটা করা যাচ্ছে না। হুজুর আরও একটা অদ্ভুত তথ্য জানান। এই জিনটা যেহেতু এই বাড়ির একটা মেয়ের উপর আসর করেছে, তাই এই বাড়ির প্রত্যেকটা মহিলা মানুষের উপর, সে ছোট হোক বড় হোক, তাদের উপর নাকি কিছু না কিছু প্রভাব দেখা যাবেই। আর হুজুর এই কথা বলার পর উনি বলে দেন যে এই যে ওয়ালিদের মা, এর উপর প্রভাব দেখা দিয়েছে। এখন এই জিনগুলোর নিয়ম নাকি এরকমই,
এরা নাকি মানুষগুলোকে একবারে মেরেও ফেলে না, তবে যাদের উপর আসর করে, যে পরিবারের উপর আসর করে, সেই পরিবারের কাউকে না কাউকে তাদের দেশে নিয়ে যায়। এরপর এদেরকে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে নিজেদের কিছু জাদু চর্চা করে। যেমন হচ্ছে, এদের শরীর থেকে একটা বিশেষ পদ্ধতিতে একটু একটু করে রক্ত শুষে নেয়, একবারে নেয় না, লোমকূপের গোড়া থেকে রক্ত শুষে নেয়। মশা যেভাবে মানুষের শরীরে বসে রক্ত খায়, ওরা ঠিক তেমনি দূর থেকেই বিশেষ একটা পদ্ধতিতে প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে নাকি রক্ত শুষে খেতে পারে। তখন শরীরের লোমগুলো নাকি দাঁড়িয়ে যায়, সে ফিল করে যে তার শরীর থেকে রক্ত কমে যাচ্ছে। হুজুর বলেন যে এই জিনগুলোর প্রভাব পরিবারের প্রতিটি নারী সদস্যের উপর পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে, তাই একবারে এগুলো কাটানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, তা হচ্ছে এই পরিবারের সদস্যদের উপরে, বিশেষ করে নারী সদস্যদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, এই প্রভাবটা আগে দুর্বল করতে হবে, এরপর মূলত আসল কাজটা করতে হবে। হুজুর এই যে ওয়ালিদের আম্মু, খালামণি, ওয়ালিদের নানি, ওনাদেরকে বিশেষ কিছু আমল দিয়ে দেন, উনি পানি পড়া দিয়ে দেন আর কি। এরপর আরও কিছু বিষয় বলে দেন, সেটা হচ্ছে যে আগামী এক সপ্তাহ বাড়ির সকল নারী সদস্যদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে একে অপরের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে আর কি, ওনাদেরকে এই আমলগুলো করতে হবে। আর এই যে পানি পড়া, এটা মিশিয়ে গোসল করতে হবে। ওনারা তো সবাই মিলে ওই সময় চলে আসছেন। ওই রাতে বাড়ির সবাই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে শুরু করে। গভীর রাতে ঘরের বাইরে কেউ যেন একই সুরে, মানে অনেকগুলো মানুষ, ভয়ঙ্কর কণ্ঠ, মানে এত বিভৎস কণ্ঠ, এই শব্দগুলো যদি মাথায় লাগে মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে যাবে, এমন ভয়ঙ্কর কণ্ঠ। সবাই একসাথে ফারহানা ফারহানা, এই ফারহানা ফারহানা বলতে থাকে। আর যখনই এই ডাকটা ভেসে আসতো, এই ফারহানা খালা পাগলের মতো আচরণ শুরু করত। উনি ঘরের এক কোণে বসে গুনগুন করে কি যেন বলতো, কি দুর্বোধ্য ভাষায় বলতো, এটা কোনোভাবেই বোঝা যেত না। ওই রাত থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে, প্রতি রাত্রে এই সমস্যা শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু এই ফারহানা খালার কিছু মেডিকেল ট্রিটমেন্টও করানো হয়েছে, কিছু সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। ডাক্তার বলেছেন যে মানসিক সমস্যা, কিছু ওষুধ দিয়েছেন যাতে করে ভালো ঘুম হয়, তাতে কোনো কাজ হচ্ছিল না। আর একজন মেডিসিনের ডাক্তার দেখানো হলো, তখন ওই ডাক্তার একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে এই ফারহানা খালার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তার শরীরে রক্ত আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কথা শোনার পর ওনার পরিবারের সদস্যরা হুজুরের সেই কথাটা মনে করলেন। এই জিনেরা যাকে একবার ভালোভাবে আসর করে, তার শরীরের রক্তগুলো আস্তে আস্তে করে শুষে নিয়ে তাকে একদম শেষ করে দিতে থাকে। শরীরের রক্ত বাড়ানোর জন্য যেই ধরনের চিকিৎসা করানোর দরকার সেগুলো চলতে থাকে, হুজুরের দেয়া চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে এই যে ওয়ালিদের বোন, এর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেল। সেও কেমন যেন উন্মাদের মতো আচরণ করছে, এত ছোট একটা বাচ্চা সেরকম উন্মাদের মতো আচরণ করছে। এছাড়া ওই বাড়ির প্রত্যেকটা নারী সদস্য ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকলেন। বাড়ির অন্য পুরুষ সদস্যরা এগুলো টেরও পান না, একদম স্বাভাবিক তাদের কাছে সবকিছু। বাড়ির নারী সদস্যরা ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে শুরু করলেন। স্বপ্নে ওই যে অবয়বটা, যেটা ওয়ালিদের আম্মু দেখেছিলেন, ওই অবয়বটা বাড়ির সব নারী সদস্যরা দেখতে শুরু করলেন। স্বপ্নের মাঝেই নাকি শারীরিকভাবে তাদেরকে আঘাত করত, এমনকি ওয়ালিদের ছোট বোন তাকেও আঘাত করত। সে ছোট মানুষ, সে ভালো করে বলতে পারতো না, কিন্তু ঘুমের মধ্যে কান্নাকাটি করত। সকাল হলে সে ইশারায় বুঝাতো যে তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। এদিকে বাড়ির অন্য নারী সদস্যদেরও একই সমস্যা, তারাও ঘুমের মধ্যে দেখেছে ওই অবয়বটা এসে মারধর করেছে তাদেরকে, তাদেরও শরীরে ব্যথা হয়েছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখন পরিবারের সব নারী সদস্যরা ফেস করতে থাকলেন। তো এরকম তো ঝামেলা চলছে। এরকম করতে করতে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় কেটে যায়। আবার সবাই মিলে সেই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর কিছুটা রুকিয়া করার পর বেশ খুশি মনে জানান যে আলহামদুলিল্লাহ কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ওই জিনের আসর এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, তো তাই এদের এখন মাথা খারাপ হয়ে গেছে। হুজুর এরপর জানান যে আপনারা আপনাদের কাজ করেছেন, এখন বাকি কাজটা আমাকে করতে দেন। এটা বলে ওই হুজুর
এই যারা গিয়েছিলেন, ওয়ালিদের আম্মু, নানি, ওয়ালিদের খালামণি, সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে বললেন এবং বললেন আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আর সামনে বড় কিছু হবে। তবে এই বড় কিছু ইতিবাচকই হবে, নেতিবাচক কিছু হবে না ইনশাল্লাহ। এরপর হুজুর বললেন যে আপনাদের 4 জনকে আমি চাই। এই 4 জনকে, ফারহানা খালামণি, ওয়ালিদের আম্মু, ওয়ালিদের নানি, ওনাদেরকে, আর ওয়ালিদের ছোট বোন তারও লাগবে। এই 4 জনকে নিয়ে মূলত আসল রুকিয়াটা শুরু হবে। বাড়ির পুরুষ সদস্যরা পাশে থাকবেন, কিন্তু ওনাদের উপর মেইন রুকিয়াটা শুরু হবে আর কি। এরপর হুজুর যেটা করলেন, একটা বৃত্ত আঁকলেন। এর মধ্যে